আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। সব রাজনৈতিক দলের মতকে ইসি গঠনে রাষ্ট্রপতিকে বিএনপির প্রস্তাব, আলোচনা সৌহার্দ্যপূর্ণ জানিয়েছেন মির্জা ফখরুল। রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন গঠন করবেন তা মানবে আওয়ামী লীগ, বিএনপিকে ঝামেলা না করার আহ্বান আওয়ামী লীগ নেতাদের। প্রধানমন্ত্রীর বিমানের ত্রুটি নাশকতার অংশ কিনা খোঁজা হচ্ছে, দায়ীদের ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি বিমানমন্ত্রীর। নারায়ণগঞ্জে এক প্রার্থীর কেন্দ্র দখলের অডিও বার্তা, আরেকজনের প্রাণনাশের হুমকি। সেনা মোতায়েনের দাবিতে এখনও অটল বিএনপি। দেখছিলেন সংবাদ শিরোনাম। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এবার বিস্তারিত সংবাদ। সব রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের বিষয়টি রাষ্ট্রপতির সাথে সংলাপে তুলে ধরেছে বিএনপি। আলোচনা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল জানান, রাজনৈতিক সংকট উত্তরণে রাষ্ট্রপতির এই উদ্যোগ ফলপ্রসূ হবে। হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন পুনর্গঠনে ১৩ দফা প্রস্তাব দেয়ায় বেগম জিয়াকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। নির্বাচন কমিশন পুনর্গঠনে আলোচনার জন্য রাষ্ট্রপতির আমন্ত্রণে বিকেল 4:30টায় বঙ্গভবনে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির 11 সদস্যের প্রতিনিধি দল বেগম জিয়ার সাথে সংলাপে অংশ নেন। 1 ঘণ্টার ওই আলোচনায় নির্বাচন কমিশন পুনর্গঠনে নিজেদের মতামত তুলে ধরে বিএনপি। বৈঠক শেষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একটা উষ্ণ আমেজে এই আলোচনা হয়েছে এবং মহামান্য রাষ্ট্রপতি তার স্বভাবসুলভ যে আন্তরিকতা, সেই আন্তরিকতা দিয়ে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন, সদস্যদেরকে স্বাগত জানিয়েছেন। প্রায় 1 মাস আগে যে প্রস্তাবগুলো নির্বাচন কমিশন সম্পর্কে উত্থাপন করেছিলেন জাতির সামনে, সেই প্রস্তাবগুলোই মূলত তার কাছে উপস্থাপন করা হয়। তবে সেটা একটা সংক্ষিপ্ত আকারে করা হয়, সারাংশ হিসেবে করা হয়। নির্বাচন কমিশন গঠন সম্পর্কে কোনো আইন এখন পর্যন্ত তৈরি হয়নি, সেই কারণে এখন আর বিকল্প কোনো পথ নেই। এটা সকল রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতেই এই নির্বাচন কমিশন গঠন করবার উদ্যোগ মহামান্য রাষ্ট্রপতি নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। মূল 3টি প্রধান অংশ প্রস্তাবের ছিল আমাদের। একটি হচ্ছে বাছাই কমিটি গঠন, এবং সেটা হতে হবে একেবারেই নিরপেক্ষ, সকল দলের কাছে গ্রহণযোগ্য বাছাই কমিটি। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন কমিশন গঠন, যেটাও সকলের কাছে গ্রহণযোগ্য এবং আপনার মতামতের ভিত্তিতে হতে হবে। আর তৃতীয়ত আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে আরপিওর সংশোধন ও নির্বাচন কমিশন শক্তিশালীকরণের প্রস্তাবগুলো আমাদের ছিল। 3টি অংশে ভাগ করা আছে। মির্জা ফখরুল জানান, নির্বাচন কমিশন পুনর্গঠনে বেগম জিয়া 13 দফার ভিত্তিতে সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেছেন। তিনি সেই জন্য আমাদেরকে দেশনেত্রীকে ধন্যবাদ জানিয়েছেন যে দেশনেত্রী তার নেতৃত্বে অত্যন্ত গঠনমূলকভাবে সুন্দর কতগুলো প্রস্তাব উত্থাপন করেছেন, যেটা ভবিষ্যতে নির্বাচন কমিশন গঠন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন। একই সঙ্গে তিনি এই অভিমত প্রকাশ করেন যে গণতান্ত্রিক রাষ্ট্রে আলোচনা এবং সংলাপের কোনো বিকল্প নেই। এই সমস্যার সমাধানগুলো আলোচনার মাধ্যমেই হতে হবে বলে তিনি মনে করেন। মহামান্য রাষ্ট্রপতি মনে করেন যে একটি সকলের কাছে গ্রহণযোগ্য, নিরপেক্ষ, সাহসী এবং যোগ্য নির্বাচন কমিশন গঠন করা জাতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়, এবং সেই কারণে সকল রাজনৈতিক দলের সমর্থন তিনিও আশা করেন এবং সবাই এই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করবে, এটাও তিনি আশা করেন। রাষ্ট্রপতির সংলাপের মধ্য দিয়ে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন হবে বলে আশা বিএনপির। এর আগে 2012 সালের 11 ডিসেম্বর নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। এদিকে সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া সম্পর্কে বিএনপি যে প্রস্তাব দিয়েছে তা নির্বাচন কমিশন গঠনে সহায়ক হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রেস সচিব মোহাম্মদ মাহমুদুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএনপির সঙ্গে আলোচনা গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, যে কোনো আলোচনা সমস্যা সমাধানে বহুমুখী পথ দেখায়। বিএনপির সাথে আলোচনার সময় রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব মোহাম্মদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ সারওয়ার হোসেন এবং রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবদিন উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন কমিশনের পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দেবেন আওয়ামী লীগ তা মেনে নেবে। এ নিয়ে বিএনপিকে কোনো ঝামেলা না করতে আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, সালিশ মানি কিন্তু তালগাছটা আমার। এই মানসিকতা থাকলে কোনো আলোচনাই সফল হবে না। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 14 দলের শরিক জাতীয় পার্টি জেপির বিজয় দিবসের আলোচনায় অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ সময় তিনি বলেন, 2019 সালের জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। রাষ্ট্রপতির সাথে বিএনপির আলোচনার বিষয় নিয়ে মন্তব্য করেন মোহাম্মদ নাসিম। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সবার পরামর্শ নিয়ে মহামান্য রাষ্ট্রপতি আলোচনা করে নির্বাচন কমিশন ঠিক করবে, এটা তার এখতিয়ার। এই কাজটি আমরা শুরু করেছি অলরেডি। খালি একটাই আমাদের আশা, বিএনপি যেহেতু তারা একটি বড় দল, তাদেরকে অনুরোধ করবো আপনারা কোনো ঝামেলা সৃষ্টি করবেন না। মহামান্য রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশন করবে আমরা অবশ্যই মেনে নেব। এদিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগের বিজয় দিবসের আলোচনায় ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতির সাথে আলোচনার জন্য বিএনপির মনোভাব থাকতে হবে বাস্তবসম্মত। বিএনপি যদি মনে করে সালিশ মানি তালগাছটা আমার, তাহলে সংলাপ সফল হবে না। তাদেরকে রিয়ালিস্টিক অ্যাপ্রোচ নিয়ে এগুতে হবে, বাস্তবসম্মত তাদের মনোভাব থাকতে হবে। বিএনপি দেশ ও জনগণের উন্নয়ন চায় না, ক্ষমতায় যাওয়াই তাদের মূল লক্ষ্য বলেও অভিযোগ করেন দলটির সাধারণ সম্পাদক। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটি নাশকতার অংশ কিনা তা গুরুত্বের সাথে খুঁজে বের করার চেষ্টা চলছে, জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। জানান, এজন্য দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও। স্বীকার করেন, এই ঘটনায় নিজের নৈতিক দায়। 27 নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে ত্রুটি দেখা দেওয়ায় তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানটি। এই ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতি রয়েছে, এমন তথ্য মন্ত্রণালয় তদন্ত কমিটির রিপোর্টে এসেছে বলে জানান রাশেদ খান মেনন। এর আগেও বেশ কয়েকবার শেখ হাসিনার প্রাণনাশের চেষ্টা হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের সাথে। দিস ইজ দ্য হাইয়েস্ট সিকিউরিটি ম্যাটার অফ দি স্টেট, এবং এই ক্ষেত্রে অন্য কোনো বিষয়ে অন্য কোনো বিবেচনা এখানে কার্যকর হবে না। একটি বিবেচনা, সেটি হচ্ছে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিরাপত্তা। এই বিষয়টি বিবেচনার মধ্যে আছে এবং সেই রেখেই সমস্ত কাজ পরিচালনা হচ্ছে। গাফিলতির অপরাধে এরই মধ্যে বিমানের 9 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আরও যাদের নাম আসবে তারাও ছাড় পাবে না বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। একটি বিষয়ে 3টি তদন্ত রিপোর্টের ভিত্তিতে এসছে, সেটি হলো এই সমস্ত ঘটনাটি অর্থাৎ বিনা ঢিলে হওয়ার ব্যাপারটি এটা মনুষ্য সৃষ্ট। এই মনুষ্য সৃষ্ট বিষয়টি আজকে নাশকতামূলক কিনা এটা আইনের আওতায় এনে আজকে তদন্ত এবং বিচার করতে হবে, এবং এর ভিত্তিতে আইনি পদক্ষেপ গ্রহণ করে তার জন্য যে শাস্তি বিধান থাকে সেই শাস্তি প্রদান করতে হবে। বিমানে ভিভিআইপির নিরাপত্তা আরও জোরদারের সুপারিশও রয়েছে তদন্ত প্রতিবেদনে। মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। নিখোঁজ বলে কোনো শব্দ নেই, আবারও বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অনেকেই ফিরে এসেছে, বাকিরাও উদ্ধার হবে বলে দাবি তার। রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়েরকে কারা গুলি করেছে তাদের খুঁজে বের করতে এরই মধ্যে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। আর সাম্প্রতিক সময়ে রাজধানী সহ সারা দেশে অবৈধ অস্ত্রের খোঁজে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নেমেছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, এসব অবৈধ অস্ত্রের যোগানদাতাদের কাউকেই ছাড় দেয়া হবে না।
ফায়ার সার্ভিস যে তদন্ত কমিটিটা তৈরি করে কিংবা জাতীয় যে কমিটিগুলো তৈরি হয় তার আলোকে আমরা পরবর্তী কার্যক্রম নিয়ে থাকি। এটাই নিয়ম। বহুতল বিশিষ্ট যেই ইমারতগুলি এখন হচ্ছে, বাণিজ্যিক ভবন হোক আবাসিক ভবন হোক, সেখানে আমরা ফায়ার সার্ভিসের কিছু বিধিমালা আমরা দিয়ে দিয়েছি। একজন ছাত্র সদস্য যে আহত হয়েছে এটা আমরা দেখছি, এবং যে ঘটিয়েছে এবং কিভাবে আসছে, কার অস্ত্র দিয়ে ঘটছে, এগুলি সবই আমরা দেখবো এবং সবগুলোর আমরা ব্যবস্থা নেব। নিখোঁজ যেগুলো আমাদের খোঁজে এগুলো আবার চলে আসছে, কিংবা আমাদের নিরাপত্তা বাহিনী তাদের খোঁজেও অনেকগুলোকে নিয়ে আসছে। কাজেই নিখোঁজ শব্দটি নেই। থ্যাংক ইউ। মেয়র প্রার্থীদের পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জমে উঠেছে কাউন্সিলর প্রার্থীদের গণসংযোগও। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা চালাচ্ছেন নিজেদের প্রচারণা। অনেকেই বলছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ছড়াচ্ছেন টাকা, আবারও কেউ কেউ বলছেন চলছে ক্ষমতার অপব্যবহার। তবে সবকিছুর পরও নিজেদের জনপ্রিয়তার উপর ভরসা রেখে সবাই আশা করছেন বিজয়ের। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা শেষ সময়ে উত্তেজনা ছড়াচ্ছেন কাউন্সিলর প্রার্থীরা। কেন্দ্র দখলের অডিও প্রকাশ হয়েছে এক কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে। তবে এই অডিও নিজের নয় বলে অস্বীকার করেন ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ওমর ফারুক। যেইভাবে অডিও প্রকাশ করেছে অরিজিনাল ওইভাবে না, আমি এইভাবে বলি নাই। আমি শুনতে সময় পাই নাই, আমি শুনবো, কারণ আমার মনে হয় অডিওটা আমার না। অন্যদিকে প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন প্রয়াত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী ও ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সেলিনা ইসলাম বিউটি। যে মামলা লড়তাছস তুই, এই মামলা থেকে তুই যদি সইরা না যাস আর নির্বাচন থেকে যদি তুই সইরা না যাস তাইলে তোরা নজরুলের মতন সহায় দেব। এদিকে সকাল থেকেই প্রচারণায় নেমে পড়েন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা। ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনির অভিযোগ করেন তার প্রতিদ্বন্দ্বীর লোকজন তাকে হুমকি দিচ্ছেন। হুমকি ভোট দিতে যেতে দেয় না, কোনো ভোটার স্লিপও তারা দিতে দেয় না। কারা এরা? এর সপি প্রধানের লোকেরা, সেক্রেটারি খুকুর শাহ, তারপর এই প্রধানের লিগা নির্বাচনে ভোট চাইতেছে, কিন্তু সবই প্রধানের লিগে, কিন্তু নির্বাচনে তার নেতৃবৃন্দ বলছে আমি একক ক্যান্ডিডেট, কিন্তু এই দেশে আওয়ামী লীগের একক ক্যান্ডিডেট বলতে আওয়ামী লীগকে ফেল করার জন্য তার উত্তাপিলা লাগে। তবে অভিযোগ অস্বীকার করে শফিউদ্দিন প্রধান শফি বলেন ৫ বছর কাউন্সিলর থেকেও মনির উন্নয়ন করতে পারেনি, তাই জনগণ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বরঞ্চ আমার নেতাকর্মী ভয়ভীতি অনুভব করছে, কারণ তারা বিভিন্ন জায়গায় আমার মহিলা কর্মীদেরকে, আপনি একটু আগে শুনেছেন যে শুধু লিফলেট দেওয়া যাও, বোঝানোর দরকার নাই, একটা মানুষকে বুঝাইতে হয়, ভোট চাইতে হয়, তারা ভয়ভীতি দেখায় আমার, ঠিক আছে, আমার লোকজনদের তারা ভয়ভীতি দেখায়। উত্তপ্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডও কাউন্সিলর প্রার্থী কবির হোসেন অভিযোগ করেন টাকার বিনিময়ে ভোট কিনতে চাচ্ছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী। আমার ১৮ নং ওয়ার্ডে যেটার অভাব সেটা ভালো ব্যবহার। আমার ওয়ার্ডবাসী পূর্বের কাউন্সিলর থেকে ভালো ব্যবহার পায় নাই। প্রথমত আমি এনশিওর করতে চাই তাদের এই ভালো ব্যবহারটা দেব, এবং মাদককে আমার এই সমাজের সমস্ত স্তরের লোক নিয়ে এই মাদককে আমি নির্মূল করবো ইনশাআল্লাহ। অন্যদিকে ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জিএম আরমান বলেন টানবাজার সহ তার এলাকার ভোটারদের আধুনিক ও শিক্ষিত করে গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য। এখানে একেবারেই শিক্ষার হার কম বললেই চলে। ওইখানে ওই শিক্ষার ব্যবস্থা করার জন্য যে নৈশ স্কুল এবং কারিগরি শিক্ষা, এগুলো ইচ্ছা করলে একজন কাউন্সিলর মেয়রের সাথে সমন্বয় করে বিভিন্ন সাহায্য সংস্থা আছে, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা, এগুলো যদি তাদের সহযোগিতা নেওয়া যায় তাহলে এই কাজটা করা যাবে এবং এটা সম্ভব। নির্বাচনী প্রচারণায় পিছিয়ে নেই সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থীরাও। ১৪, ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত প্রার্থী শারমিন হাবিব বিন্নি বলেন সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলরদের কাজের সুযোগ কম থাকলেও ব্যক্তিগত উদ্যোগে এলাকার নারী ভোটারদের সঙ্গেই আছেন তিনি। আমি যেহেতু নারী, আমি আরেকটা নারীর অবস্থা বুঝতে পারি। আমি অবশ্যই ব্যক্তিগতভাবে তাদের পাশে থাকবো এবং থাকার চেষ্টা সবসময় করে যাব। নির্বাচনের পরিবেশ আপাতত সুষ্ঠু দাবি করলেও নির্বাচনের দিন বা তার আগের রাতে পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন অনেক ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী।
সানজিদ আহমেদ, বাংলা ভিশন, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের আবারও দাবি জানিয়েছে বিএনপি। সকালে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেন, নির্বাচনী কর্মকর্তা হিসেবে সরকার দলীয় লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে। ছাত্রলীগ ও যুবলীগের যেসব নেতাকর্মী পুলিশ বাহিনীতে রয়েছেন তাদের নির্বাচনী দায়িত্ব পালনে নারায়ণগঞ্জে পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী আহমেদ। তিনি বলেন, মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন এমন পরিবেশ তৈরির দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি নির্বাচন কমিশন। রিজভী দাবি করেন, যদি ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করা হয় তবে ধানের শীষের পক্ষে নীরব বিপ্লব ঘটবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে তৈরি হবে গণজোয়ার, বিপুল ভোটে জিতবে ধানের শীষ, এমনই দাবি বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খানের। অন্যদিকে আওয়ামী লীগের ডক্টর সেলিনা হায়াত আইভীর বিশ্বাস, সব শঙ্কা কাটিয়ে নৌকাকেই জেতাবে ভোটাররা। নারায়ণগঞ্জ থেকে ফিরে আরও জানাচ্ছেন শারমিন ইব্রাহিম, ক্যামেরায় আমানুল্লাহ ওয়ালস। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের বাকি আর 3 দিন। ভোটারদের কাছে যাওয়ার সুযোগ মাত্র 2 দিন। সকাল থেকেই প্রার্থীরা তাই গণসংযোগে ব্যস্ত। রবিবারও শীতলক্ষা নদীর ওপারে বন্দর এলাকায় প্রচারণায় নামেন বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন। নবীগঞ্জ গুদারাঘাট এলাকার অলিতে গলিতে ভোটারদের কাছে ভোট চান তিনি। আর এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশকে দেখছেন মন্দের ভালো হিসেবে। এই পরিবেশটা আরও ইচ্ছা করলে রিটার্নিং অফিসার আরও উন্নত করতে পারেন, সরকার আরও উন্নত করতে পারেন। মানুষ যেভাবে এই ধানের শীষের প্রতি যেভাবে তাদের আগ্রহ দেখাচ্ছে, এই নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে আমরা অনেক ব্যাপক ব্যবধানে ইনশাল্লাহ ওই যে নীরব ভোট বিপ্লবের মাধ্যমে আমরা এখানে বিজয়ী হব। এদিকে নগরীর 2 নম্বর রেলগেট এলাকায় বিকেলে বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা চালান দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। সুষ্ঠু নির্বাচন নিয়ে ভোটারদের শঙ্কার কথা জানান তিনি। আইবি যাদের বিরুদ্ধে তার আন্দোলন ছিল, যাদের বিরুদ্ধে তার বক্তব্য ছিল, তারা কিন্তু তার চারিপাশে। কাজেই আগের আইবি আর আজকের আইবিকে চিন্তা করে জনগণ ভোট দেবে না। ব্যক্তিগতভাবে আইবি অনেক ভালো থাকতে পারে, কিন্তু আইবির চারিপাশে যে ঘেরাও, তার যে মার্কা নৌকা, এটাকে জনগণ ভয় পাচ্ছে। অন্যদিকে নদীর ঘাট ঘেঁষে হাজীগঞ্জ এলাকায় সকালে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী। তিনি চান আরেকবার জিতে নারায়ণগঞ্জের উন্নয়নে ভূমিকা রাখতে। ভোট অধিকার প্রয়োগ করা যেমন মানুষের একটা অধিকার, আবার ভোটকে রক্ষা করা তাদের অধিকার। সুতরাং 22 তারিখ পর্যন্ত তারা এই অধিকারে নিজেদের অধিকারের মধ্যে সচেতন থাকুক, ভোট দেখ এবং ভোটও রক্ষা করুক। নারায়ণগঞ্জে যে গণজোয়ারের সৃষ্টি হয়েছে এবং মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে, নৌকার জয় নিশ্চিত ইনশাল্লাহ। এদিকে উৎসবমুখর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা নির্বাচন কমিশনের। নির্বাচনী কর্মকর্তাদের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে কেন্দ্রে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, নারায়ণগঞ্জ। বিধিভঙ্গ, রাজনৈতিক ছত্রছায়া, ঘুষ সহ নানা অনিয়মের মাধ্যমে সরকারি বিশ্ববিদ্যালয়ে অযোগ্য প্রভাষক নিয়োগ দেওয়া হয়েছে টিআইবির গবেষণায় এমন চিত্র উঠে এসেছে। এতে করে উচ্চশিক্ষার মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। দুপুরে এক সংবাদ সম্মেলনে বলা হয়, যোগ্যতা না থাকলেও যার রাজনৈতিক সম্পৃক্ততা আছে তাকে প্রভাষক হিসেবে নিয়োগ দিতে নানা অনিয়মের আশ্রয় নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যেসব ডিন বা কমিটির সদস্যরা শিক্ষক নির্বাচনের দায়িত্বে থাকেন তারা অন্যায় সুবিধা নিয়ে থাকেন, এমনকি প্রার্থীকে দিয়ে বাজার করিয়ে নেওয়ার প্রমাণও পেয়েছে টিআইবি। 8টি বিশ্ববিদ্যালয়ে 3 থেকে 20 লাখ টাকা ঘুষের বিনিময় হয়েছে বলেও গবেষণায় দেখানো হয়েছে। সংস্থাটি বলছে, বেশিরভাগ বিশ্ববিদ্যালয় নিয়োগ বোর্ডে উপাচার্য বা উপ উপাচার্যের পছন্দের বা ক্ষমতাসীন রাজনৈতিক মতাদর্শের অনুসারী বিশেষজ্ঞ দ্বারা নিয়োগ বোর্ড গঠন করা হয়। পছন্দের শিক্ষককে নিয়োগ দিতে পরীক্ষার প্রশ্নপত্র আগেই সরবরাহ করা হয়। গবেষণায় মোট 13টি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে তথ্য সংগ্রহ করা হলেও সেগুলোর নাম বলেনি টিআইবি। এমনকি গুণগত গবেষণা হওয়ায় দুর্নীতির মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের পরিচয় কিংবা কতজন শিক্ষক এই প্রক্রিয়ায় নিয়োগ পেয়েছেন তাও প্রকাশ সম্ভব নয় বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এ পর্যায়ে নিচ্ছে সিভিসি টাইলস সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে থাকছে হয়রানি, গ্যাস বিদ্যুতের সংকট ও অবকাঠামো উন্নয়নের অভাবে হোঁচট খাচ্ছে গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প। এক গৃহবধূর জিহ্বা ও পায়ের রগ কেটেছে যৌতুকলোভী স্বামী, এখনো ধরা পড়েনি পাষণ্ড ও তার সহযোগীরা।
স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। মাদক ও স্বর্ণ পাচারের জন্য বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করছে একটি আন্তর্জাতিক চক্র। এগুলো বন্ধে রাজস্ব কর্মকর্তাদের প্রশিক্ষিত হতে হবে বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, নন ব্যাংকিং লাইনের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশে জঙ্গি অর্থায়নের অভিযোগ পাওয়া গেছে। এগুলো চিহ্নিত করে বন্ধ করতে হবে। তিনি বলেন, বিদেশে অর্থ পাচারের ঘটনাও ঘটছে। অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, জঙ্গি অর্থায়ন বন্ধে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এজন্য পুলিশ প্রশাসনের সাথে অন্যান্য সংস্থাগুলোর সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। পদে পদে হয়রানি, গ্যাস বিদ্যুতের সংকট এবং অবকাঠামো উন্নয়নের অভাবে প্রতিনিয়ত হোঁচট খাচ্ছে গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প। ইউরোপ আমেরিকার নামি দামি ব্র্যান্ডের চাহিদা মতো দেশে পোশাক তৈরির $600 কোটি আনুষঙ্গিক পণ্য তৈরি হলেও এখনও অবহেলিত এ খাতটি। এই কারণে বিপুল সম্ভাবনা সত্ত্বেও গার্মেন্টস, অ্যাক্সেসরিজের সরাসরি রপ্তানি বাড়ানো কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন রপ্তানিকারকরা। অত্যাধুনিক এসব মেশিনে তৈরি হচ্ছে গার্মেন্টস তৈরির অপরিহার্য উপাদান। সাইজ ট্যাগ, সুইং থ্রেড ও প্রাইস ট্যাগ থেকে শুরু করে পলিব্যাগ, জিপার, বাটন, হ্যাঙ্গারের মতো 30টির বেশি পণ্য একসময় আমদানি করতে হলেও এখন প্রায় সবই তৈরি হচ্ছে এদেশে। মানে এশিয়ার ভিতরে আমরা কোনো লেভেল নিয়ে আমরা চ্যালেঞ্জ হিসাবে কাজ করি এবং আমরা সাকসেস। বিদেশি ব্র্যান্ডের পোশাক তৈরি করে এমন 95 ভাগ কলকারখানার চাহিদা মিটিয়ে এখন অ্যাক্সেসরিজ পণ্য সরাসরি রপ্তানি হচ্ছে ভিয়েতনাম, কোরিয়া ও চীন সহ কয়েকটি দেশে। H&M, C&A, টেস্কো এই ধরনের আরও অনেক ইউরোপিয়ান বায়ার আছে যারা আমাদের কাছ থেকে নমিনেশন দিয়ে আমাদের কাছ থেকে পণ্য নিয়ে থাকেন। বাংলাদেশের নিজস্ব প্রয়োজন মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, চায়নাতেও আমরা গার্মেন্টসের বিভিন্ন অ্যাক্সেসরিজ আমরা রপ্তানি করে থাকি। 90 দশকে গড়ে ওঠা এই শিল্পে 4 লাখ মানুষের কর্মসংস্থান হলেও খাতটি এখনও অবহেলিত। এ কারণে চাইলেও রপ্তানি বাড়ানো কঠিন জানালেন এ খাতের উদ্যোক্তাদের সংগঠন BGAP-MEA। লাস্ট ইয়ারে আমাদের এক্সপোর্ট BGME-তে 32 বিলিয়ন হলে সেখানে আমাদের 6.2 বিলিয়ন আসছে আমাদের মতো। তো ওইখানে ঠিক ওইভাবে প্রতিবারেই ওনাদের এক্সপোর্ট বাড়ার সাথে সাথে আমাদের কন্ট্রিবিউশনটা বেড়ে যাচ্ছে। কমপ্লায়েন্সটা আমাদের জন্য এটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেই জন্য কমপ্লায়েন্স ফ্যাক্টরিতে যে সমস্ত নিয়মকানুনগুলো মেনে করতে হয় ওগুলো করে বিদ্যুৎ এবং গ্যাসের সংযোগ পেতে এই সব কিছু মিলে যে ফান্ডের দরকার, এই ফান্ডটা আমাদের মতো ছোটো এন্টারপ্রেনার জন্য খুব টাফ। যেভাবে বায়ারা চাচ্ছে ওই গতিশীলতাটা আমাদের মধ্যে একটু স্লো মানে এসেন্সে যে আমাদের ফিনান্সিয়ালি সাপোর্টটা আমরা পাচ্ছি না। গার্মেন্টস, অ্যাক্সেসরিজ পণ্য রপ্তানি বাড়াতে পরিবেশসম্মত কারখানা স্থাপনে, কম সুদে ব্যাংক ঋণ এবং আন্তর্জাতিক মানের টেস্টিং ল্যাবরেটরি তৈরিতে সরকারি সহায়তা চান উদ্যোক্তারা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। গৃহবধূর জিহ্বা ও পায়ের রক কেটে দিয়েছে যৌতুকলোভী স্বামী। সিলেট সদর উপজেলার পশ্চিম দর্শা গ্রামের বেলাল নামের এই পাষাণ্ড তার সহযোগীদের নিয়ে ঘটিয়েছে নৃশংস এই ঘটনাটি। গুরুতর আহত গৃহবধূর চিকিৎসা চলছে ওসমানী হাসপাতালে। 2008 সালে সিলেটের দক্ষিণ সুরমার লামোয়া গ্রামের অটোমোবাইল ওয়ার্কশপ কর্মী বেলাল মিয়ার সাথে বিয়ে হয় সোমা বেগমের। বিয়ের অল্পদিন পর থেকেই 5 লাখ টাকা যৌতুকের দাবিতে সোমার উপর শুরু হয় স্বামীর নির্যাতন। বিভিন্ন জায়গা থেকে ঋণ করে 3 লাখ টাকা দেন সোমার মা, কিন্তু বাকি 2 লাখ টাকার দাবিতে আবার নির্যাতন শুরু হলে 1 বছর আগে বাবার বাড়ি চলে যায় গৃহবধূ সোমা। এরপরও রেহাই পায়নি সে। চাহিদা মতো টাকা দিতে না পারায় বৃহস্পতিবার সন্ধ্যায় একটি আলাদা ঘরে ডেকে নিয়ে বেলাল ও তার সহযোগীরা মিলে সোমার জিহ্বা কেটে ফেলার পর তার হাত পায়ের রক কেটে ফেলার চেষ্টা করেন। পরে সোমাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। আমি 3 লাখ টাকা দিছি, 3 লাখ টাকার কিস্তি আমি টানিয়া যাইলাম, যা কষ্ট করি মাসে পরে 60,000 টাকা। এখন আমি চাইলাম রে বাবা আমার বিচারটা জল হয়, বিচারটা আমি চাইলাম। তুমি আমার 5 লাখ টাকা দেওয়ার কথা 3 লাখ টাকা দিছো, 2 লাখ টাকা দিছো না দিছো যে মিশা মাত্রায় তোমার আমি জিপ খাটবো। বৃহস্পতিবার রাতকে জিপ খাটিছে। আমি বর্তমান সরকারের কাছে আমার এই বিচার আমি চাই। শুক্রবার এ ব্যাপারে মামলা নিয়েছে পুলিশ। মামলার প্রধান আসামি বেলাল মিয়াকে ধরার জন্য অভিযান পরিচালনা করা হইতেছে। ইতিমধ্যে অপর আসামি তার মা জয়গুন বীরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গুরুতর আহত সোমা এখন হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিবারের দাবি, পাষণ্ড বেলাল ও তার সহযোগীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
এ পর্যায়ে আবারও নিচ্ছে সিভিসি টাইলস সংবাদ বিরতি। সাথেই থাকুন, ফিরে এসে থাকছে ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের সামরিক বাহিনী বিমান দুর্ঘটনা, 13 আরোহী নিহত। পাকিস্তানের কাছে হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব 19 এশিয়া কাপে সেমিফাইনালে বাংলাদেশ, শেষ 4 প্রতিপক্ষ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে সামরিক বাহিনীর একটি বিমান দুর্ঘটনায় 13 আরোহীর সবাই নিহত হয়েছেন। রবিবার দেশটির বিমান কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে। খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনাটি হয় বলে জানিয়েছে এক মুখপাত্র। তিনি বলেন, 12 টন খাদ্য ও সিমেন্ট নিয়ে তিমিকা শহর থেকে ওয়ামেনার উদ্দেশ্যে যাত্রা করে সামরিক বিমান হারকিউলিস C-130। 6:30 নাগাদ গন্তব্যস্থলের কাছে লিসুয়া পর্বতের দুর্গম এলাকায় বিধ্বস্ত হয় এটি। এ সময় বিমানটিতে 3 পাইলট সহ 13 আরোহী ছিলেন। ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ ওয়ামেনায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির দমকল বাহিনীর নির্বাহী পরিচালক। সেনাদের স্থানান্তরের কাজে বিমানটি ব্যবহার করা হতো। সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সব রাজনৈতিক দলের মতকে ইসি গঠনে রাষ্ট্রপতিকে বিএনপির প্রস্তাব, আলোচনা সৌহার্দ্যপূর্ণ জানিয়েছেন মির্জা ফখরুল। রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন গঠন করবে তা মানবে আওয়ামী লীগ, বিএনপিকে ঝামেলা না করার আহ্বান আওয়ামী লীগ নেতাদের। প্রধানমন্ত্রীর বিমানের ত্রুটি নাশকতার অংশ কিনা খোঁজা হচ্ছে, দায়ীদের ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি বিমানমন্ত্রীর। নারায়ণগঞ্জে এক প্রার্থীর কেন্দ্র দখলের অডিও বার্তা, আরেকজনের প্রাণনাশের হুমকি, সেনা মোতায়েনের দাবিতে এখনও অটল বিএনপি। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে রাত 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণফোন বাঙালি এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 এই নম্বরে। এতক্ষণ সঙ্গে থাকে, ধন্যবাদ সবাইকে।